আজ সকালে নতুন নেইল পলিশ লাগিয়েছিলাম। গোলাপি রং। ছেলে বলেছিল খুব সুন্দর লাগছে। দুপুরে তার জন্য খেতে দিচ্ছিলাম। সে মুখ হা করে খাওয়ার জন্য বসেছিল। আমি চামচ দিয়ে ভাত তুলে তার মুখের কাছে নিয়ে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে আমার তর্জনী আঙুলটা মুখে নিয়ে চুষে নিল। আমি চমকে উঠে হাত সরিয়ে নিলাম। বললাম, এ কি করিস? সে বলল, মা, তোমার নেইল পলিশের গন্ধ এত সুন্দর যে নিজেকে সামলাতে পারিনি। আমি বললাম, এসব কি বলিস? লজ্জা করে না? সে আমার হাত আবার ধরল। বলল, মা, তুমি যখন নিজেকে সুন্দর করে সাজাও, আমি তখন তোমাকে শুধু মা হিসেবে দেখি না। তোমার এই রূপ, তোমার এই সাজসজ্জা, এসব আমাকে পাগল করে দেয়। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও, বিয়ে করো আমাকে। খাবারের প্লেট টেবিলে রাখা রইল, কিন্তু আমার ক্ষুধা কোথায় যেন মিলিয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিকা খান। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সানিয়া। তানভীর ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সানিয়া ১৩ বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু আসল ব্যাপারটা হল, সেদিন তানভীর যা করেছিল তার পেছনে ছিল একটা বিশাল রহস্য। আমার নেইল পলিশের গন্ধে আসলে মিশে ছিল এক ধরনের বিষাক্ত পদার্থ যা তার মস্তিষ্কে প্রভাব ফেলেছিল। এই রাসায়নিক পদার্থটি এসেছিল আমাদের বাড়ির কাছের একটি গোপন ল্যাবরেটরি থেকে। গল্পটা শুরু হয়েছিল ৩ মাস আগে। আমাদের এলাকায় নতুন একটি কসমেটিক্সের দোকান খুলেছিল। দোকানের নাম ছিল মায়াবী বিউটি পার্লার। সেখানকার মালিক ছিল এক রহস্যময় মহিলা, নাম তার ছিল রেশমা বেগম। তার বয়স হবে ৫০-এর কাছাকাছি। কিন্তু দেখতে মনে হতো ৩০-এর মতো। সবসময় কালো পোশাক পরে থাকত আর তার চোখে ছিল এক অদ্ভুত ঔজ্জ্বল্য। রেশমা বেগম আমাকে বিনামূল্যে একটি স্পেশাল নেইল পলিশ দিয়েছিল। বলেছিল এটা তার নিজের তৈরি, একদম নতুন ফর্মুলা। আমি প্রথমে সন্দেহ করেছিলাম, কিন্তু পরে ভেবেছিলাম বিনামূল্যের জিনিস তো ক্ষতি কি। কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। যেদিন তানভীর আমার আঙুল চুষেছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা গণ্ডগোল আছে। তানভীর সারাদিন অদ্ভুত আচরণ করছিল। কখনো হাসছিল অয়থা, কখনো একা একা কথা বলছিল, কখনো আবার দেয়ালের দিকে তাকিয়ে থাকত। সন্ধেবেলায় তানভীর আমার কাছে এসে বলল, মা, আমার মাথায় অদ্ভুত সব ছবি আসছে। মনে হচ্ছে আমি যেন অন্য কোনো জগতে চলে গেছি। সেখানে সব কিছু উল্টোপাল্টা। গাছেরা কথা বলছে, পশুরা উঠছে, আর মানুষরা মাটির নিচে থাকছে গি। আমি প্রথমে ভেবেছিলাম ও পড়াশোনার চাপে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু পরদিন সকালে যখন দেখলাম তানভীর ঘুমের মধ্যে অদ্ভুত ভাষায় কথা বলছে, তখন বুঝলাম ব্যাপারটা গুরুতর। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম তানভীরকে। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার ছেলের রক্তে এক ধরনের অজানা রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। এটা কোনো প্রাকৃতিক উপাদান নয়, কৃত্রিমভাবে তৈরি। কিন্তু এমন কোনো পদার্থ আমি আগে কখনো দেখিনি। ডাক্তারের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। হঠাৎ করে মনে পড়ল রেশমা বেগমের কথা আর সেই স্পেশাল নেইল পলিশের কথা। আমি দৌড়ে বাড়িতে এসে নেইল পলিশের বোতলটা নিয়ে একটা ল্যাবে পরীক্ষা করাতে দিলাম। ৩ দিন পর রিপোর্ট পেলাম। তাতে লেখা ছিল যে নেইল পলিশে মিশানো আছে এক ধরনের হ্যালুসিনোজেনিক কেমিক্যাল যা স্পর্শের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এই কেমিক্যালের নাম ছিল মায়াবিন ৭৭। এটা এক ধরনের মাইন্ড কন্ট্রোল ড্রাগ। আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলাম। কিন্তু যখন পুলিশ গিয়ে দেখল মায়াবী বিউটি পার্লার তখন সম্পূর্ণ খালি। রেশমা বেগম কোথায় যেন উধাও হয়ে গেছে। দোকানে শুধু পড়ে ছিল কিছু ভাঙা আয়না আর ছোট ছোট কাচের টুকরো। পুলিশ তদন্ত করে জানতে পারল যে রেশমা বেগম আসলে একটি আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সদস্য। তারা বিভিন্ন দেশে মাইন্ড কন্ট্রোল ড্রাগ তৈরি করে বিক্রি করত। তাদের উদ্দেশ্য ছিল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাদের দিয়ে অপরাধমূলক কাজ করানো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তানভীরের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে সারাক্ষণ বিটবিট করে অদ্ভুত সব কথা বলত। কখনো বলত সে স্বপ্নে দেখছে যে রেশমা বেগম তাকে ডাকছে। কখনো আবার বলত যে সে একটা গুপ্ত সুড়ঙ্গ দেখতে পাচ্ছে যেটা আমাদের বাড়ির নিচ দিয়ে গেছে।
একদিন রাতে তানভীর ঘুমের মধ্যে উঠে বাইরে যেতে চেষ্টা করল। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিস? সে উত্তর দিল, মা, রেশমা খালা ডাকছে। বলছে গুপ্তধনের জায়গা দেখিয়ে দেবে গু। আমি বুঝলাম যে ড্রাগের প্রভাবে তানভীরের মস্তিষ্কে ভুল সিগন্যাল যাচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি করালাম। ডাক্তাররা নিয়মিত ট্রিটমেন্ট দিতে লাগলেন। হাসপাতালে থাকার সময় তানভীর একদিন আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের বাড়ির পেছনের বাগানে একটা গোপন কক্ষ আছে। সেখানে রেশমা খালা অনেক অদ্ভুত জিনিস লুকিয়ে রেখেছে গু। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হ্যালুসিনেশন। কিন্তু কৌতূহলবশত একদিন আমি বাগানে খোঁজাখুঁজি করলাম। আশ্চর্যের ব্যাপার হল, আসলেই বাগানের এক কোণে মাটি কিছুটা নরম ছিল। মনে হলো যেন কেউ এখানে মাটি খুঁড়ে আবার ভরাট করেছে। আমি স্বামী রহিমকে ডেকে বিষয়টা জানালাম। আমরা দুজনে মিলে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। প্রায় ৩ ফুট খোঁড়ার পর একটা কাঠের বাক্স পেলাম। বাক্সটা খুলে দেখি ভেতরে আছে অনেকগুলো কাচের বোতল, কিছু কাগজপত্র আর একটা ডায়েরি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল রেশমা বেগমের সব পরিকল্পনা। সে এই এলাকার অনেক মানুষকে তার বানানো ড্রাগ দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল একটা বড় ডাকাতির দল তৈরি করা। সে চেয়েছিল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাদের দিয়ে শহরের বড় ব্যাংক ডাকাতি করাতে। কিন্তু ডায়েরিতে আরও অনেক চমকপ্রদ তথ্য ছিল। রেশমা বেগম আসলে একা কাজ করত না। তার সাথে ছিল আরও ৫ জন। তারা বিভিন্ন শহরে এই ধরনের বিউটি পার্লার খুলে একই কাজ করত। সবচেয়ে অবাক করা বিষয় হল, ডায়েরিতে লেখা ছিল যে আমাদের এলাকার অনেক মানুষই তাদের ড্রাগের শিকার হয়েছিল। কিন্তু বেশিরভাগ মানুষই টের পায়নি, কারণ ড্রাগের মাত্রা ছিল খুব কম। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলাম। তারা এসে ডায়েরি আর বাক্সের সব জিনিস নিয়ে গেল। এরপর শুরু হলো ব্যাপক তদন্ত। তদন্তে বেরিয়ে এলো যে রেশমা বেগমের দল শুধু আমাদের শহরেই নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় এই কাজ করেছে। তারা হাজার হাজার মানুষকে তাদের ড্রাগ দিয়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় হল, বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাগের প্রভাব স্থায়ী হয়নি। পুলিশ আরও জানতে পারল যে এই ধরনের ড্রাগ তৈরির কারখানা ছিল শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত ইটভাটায়। সেখানে গিয়ে পুলিশ বিপুল পরিমাণ কেমিক্যাল আর যন্ত্রপাতি উদ্ধার করল। কিন্তু রেশমা বেগম আর তার দলের খোঁজ পাওয়া গেল না। তারা সবাই যেন মাটিতে মিশে গেছে। এদিকে তানভীরের অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। ডাক্তাররা বলেছিলেন যে নিয়মিত ট্রিটমেন্টের ফলে ড্রাগের প্রভাব কমে যাচ্ছে। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েক মাস সময় লাগবে। একদিন তানভীর হাসপাতাল থেকে বাড়ি এলো। সে অনেকটাই ভালো হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে এখনও অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে যে রেশমা বেগম তাকে ফিরে আসার জন্য ডাকছে। একদিন রাতে তানভীর আমাকে জাগিয়ে বলল, মা, আমি স্বপ্নে দেখলাম যে রেশমা খালা আর তার দল একটা বড় শহরে গিয়েছে। সেখানে তারা আবার নতুন করে কাজ শুরু করেছে গি। আমি তানভীরের কথা পুলিশকে জানালাম। পুলিশ বলল যে তারা তদন্ত করে দেখবে। কিন্তু এই ধরনের ড্রাগের প্রভাবে যে স্বপ্ন দেখা যায়, সেগুলো সবসময় সত্যি হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ২ সপ্তাহ পর সংবাদপত্রে দেখলাম যে ঢাকায় একটা বিউটি পার্লারে পুলিশের অভিযান চালানো হয়েছে। সেখানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল প্রসাধনী আর মাদক। কিন্তু অপরাধীরা পালিয়ে গেছে। এই খবরে আমি বুঝলাম যে তানভীরের স্বপ্ন হয়তো পুরোপুরি মিথ্যা নয়। ড্রাগের প্রভাবে তার মস্তিষ্কে যে সিগন্যাল যাচ্ছে, সেটা হয়তো রেশমা বেগমের সাথে কোনোভাবে যুক্ত। আমি এই বিষয়ে একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বললাম। তিনি বললেন, এই ধরনের মাইন্ড কন্ট্রোল ড্রাগ এমনভাবে কাজ করে যে এটা মস্তিষ্কে এক ধরনের রিসিভার তৈরি করে। যারা এই ড্রাগ তৈরি করে, তারা চাইলে দূর থেকেও সেই রিসিভারে সিগন্যাল পাঠাতে পারে গু। এই কথা শুনে আমার আরও ভয় হল। মানে রেশমা বেগম চাইলে এখনও তানভীরের মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে? মনোবিজ্ঞানী বললেন, হ্যাঁ, এটা সম্ভব। তবে নিয়মিত ট্রিটমেন্টের ফলে এই রিসিভারের ক্ষমতা কমে যায়। আর কয়েক মাস ট্রিটমেন্ট চালিয়ে গেলে এই সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে গু। এরপর থেকে আমি তানভীরের যত্ন নিতে লাগলাম আরও বেশি করে। সে নিয়মিত ডাক্তারের কাছে যেত, ওষুধ খেত আর ফিজিওথেরাপি করত। কয়েক মাস পর তানভীর প্রায় সুস্থ হয়ে গেল। সে আবার কলেজে যেতে শুরু করল। কিন্তু এখনও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখে। একদিন সানিয়া আমাকে বলল, আম্মু, আমার একটা বান্ধবী বলেছে যে তাদের এলাকায় একটা নতুন বিউটি পার্লার খুলেছে। সেখানকার মালিক নাকি খুবই সুন্দর প্রসাধনী বানায় গু। সানিয়ার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল।
আমি জিজ্ঞেস করলাম, সেই পার্লারের নাম কি? সানিয়া বলল, স্বপ্নীল বিউটি কর্নার গু। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম। তাদের জানালাম নতুন বিউটি পার্লারের কথা। পুলিশ বলল তারা খোঁজখবর নেবে। পরদিন পত্রিকায় দেখলাম যে স্বপ্নীল বিউটি কর্নার থেকে পুলিশ একজন সন্দেহভাজন মহিলাকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। এই খবরে আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু মনে মনে ভাবলাম, রেশমা বেগম কি এখনও পালিয়ে বেড়াচ্ছে? সে কি আরও কোথাও এই ধরনের কাজ করছে? তানভীর এখন অনেকটাই ভালো। সে নিয়মিত পড়াশোনা করে, বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু আমি জানি যে এই ঘটনার প্রভাব তার মনে রয়ে গেছে। সে এখনও মাঝে মাঝে বলে, মা, আমি যদি সেদিন তোমার হাত না ছুতাম তাহলে কি এসব হতো না? আমি তাকে বলি, এসব তোর কোনো দোষ নেই। এটা ছিল একটা দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার মাধ্যমেই তো আমরা একটা বড় অপরাধী চক্রের খবর জানতে পেরেছি। এই পুরো ঘটনা আমাদের পরিবারকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, আমরা বুঝেছি যে বিনামূল্যের কোনো কিছু নেওয়ার আগে সতর্ক হতে হয়। দ্বিতীয়ত, পরিবারের কোনো সদস্যের আচরণে যদি হঠাৎ পরিবর্তন দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। আর সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি সেটা হলো যে আমাদের চারপাশে এমন অনেক অপরাধী থাকতে পারে যারা সাধারণ মানুষের ছদ্মবেশে থেকে নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করে। তাই সব সময় সতর্ক থাকতে হয়। আজকে তানভীর আমাকে বলল, মা, আমি একটা গবেষণা করতে চাই। এই ধরনের ড্রাগ যাতে আর কেউ বানাতে না পারে সেজন্য আমি কেমিস্ট্রিতে বিশেষ পড়াশোনা করব। তানভীরের এই সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। একটা খারাপ অভিজ্ঞতা থেকে সে ভালো কিছু করার অনুপ্রেরণা পেয়েছে। কিন্তু গল্পের আসল মোড় ঘুরল 6 মাস পর। একদিন সকালে আমি দেখলাম যে আমাদের বাড়ির সামনে একটা অদ্ভুত চিহ্ন আঁকা। চিহ্নটা দেখতে অনেকটা সর্পিল আকৃতির, আর তার মাঝখানে একটা চোখের মতো দাগ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বাচ্চা খেলতে খেলতে এঁকেছে। কিন্তু পরদিন দেখি চিহ্নটা আরও স্পষ্ট হয়ে গেছে, যেন কেউ আবার তার উপর দিয়ে আঁকা দিয়েছে। তৃতীয় দিন যখন দেখি চিহ্নটা আরও বড় হয়ে গেছে আর তার চারপাশে ছোট ছোট কিছু অক্ষর লেখা, তখন আমি বুঝলাম এটা কোনো সাধারণ বিষয় নয়। আমি তানভীরকে ডেকে চিহ্নটা দেখালাম। সে দেখার সাথে সাথেই বলল, মা, এটা আমি আগেও দেখেছি। স্বপ্নে। রেশমা খালা এই চিহ্ন দিয়ে আমাকে ডাকত। আমার বুক ধড়ফড় করতে লাগল। মানে রেশমা বেগম এখনও আমাদের খোঁজ রেখেছে? সে কি ফিরে এসেছে? আমি পুলিশকে খবর দিলাম। তারা এসে চিহ্নটার ফটো তুলল আর বলল যে তারা তদন্ত করবে। পরদিন পুলিশের একজন অফিসার আমাদের বাড়িতে এলো। তার নাম ইন্সপেক্টর করিম। তিনি বললেন, আপনাদের বাড়ির সামনের এই চিহ্ন আমরা আগেও দেখেছি। এটা একটা আন্তর্জাতিক অপরাধী চক্রের গোপন সাংকেতিক ভাষা। এর মানে হল টার্গেট আইডেন্টিফাইড। ইন্সপেক্টর করিমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। মানে আমরা এখনও তাদের টার্গেট? কেন? ইন্সপেক্টর বললেন, আপনার ছেলে তানভীরের কাছে এখনও সেই ড্রাগের কিছু প্রভাব রয়ে গেছে। তার মস্তিষ্ক এখনও একটা রিসিভারের মতো কাজ করে। রেশমা বেগমের দল চায় যে তানভীরকে ব্যবহার করে তারা আরও বড় কোনো অপরাধ ঘটাবে। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের অপরাধ? ইন্সপেক্টর বললেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা শহরের কেন্দ্রীয় ব্যাংকে একটা বড় ডাকাতির পরিকল্পনা করছে। তানভীরকে তারা ব্যবহার করতে চায় একটা ইনসাইড ইনফরমার হিসেবে। আমি বললাম, কিন্তু তানভীর তো ব্যাংকে কাজ করে না। ইন্সপেক্টর হাসলেন, না, কিন্তু তানভীরের বন্ধু রাফি সেই ব্যাংকে ইন্টার্নশিপ করে। রেশমা বেগমের দল চায় যে তানভীর তার বন্ধুর কাছ থেকে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহ করুক। আমি চমকে উঠলাম। কিন্তু তানভীর তো এসব কিছুই জানে না। হ্যাঁ, সে জানে না। কিন্তু তার অজান্তেই সে হয়তো এই কাজ করবে। মাইন্ড কন্ট্রোল ড্রাগের এটাই বিপদ। মানুষ বুঝতেই পারে না যে তার মস্তিষ্ক নিয়ন্ত্রিত হচ্ছে। ইন্সপেক্টর আরও বললেন, আমরা চাই যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। আমরা একটা ফাঁদ পাতব। তানভীরের মাধ্যমে আমরা রেশমা বেগমের দলকে ধরার চেষ্টা করব। আমি বললাম, কিন্তু এতে তানভীরের বিপদ হবে না তো? আমরা সব রকম সতর্কতা অবলম্বন করব। তানভীরের সাথে সব সময় আমাদের গুপ্তচর থাকবে। আমি রহিমের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা পুলিশকে সাহায্য করব। তানভীরকে আমরা সব কিছু খুলে বললাম। তানভীর প্রথমে ভয় পেয়েছিল। কিন্তু পরে সে বলল, মা, যারা আমার সাথে এমন করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আমি পুলিশকে সাহায্য করব।
এরপর শুরু হলো একটা রোমাঞ্চকর অভিযান। পুলিশ তানভীরকে একটা বিশেষ যন্ত্র দিল যেটা তার কথাবার্তা রেকর্ড করবে। তাকে নির্দেশ দেওয়া হলো যে সে স্বাভাবিকভাবে তার বন্ধু রাফির সাথে কথা বলবে। কয়েকদিন পর তানভীর এসে বলল, মা, আমার মাথায় আবার অদ্ভুত চিন্তা আসছে। মনে হচ্ছে যেন কেউ আমাকে রাফির কাছে ব্যাংকের কথা জিজ্ঞেস করতে বলছে। আমি বুঝলাম যে রেশমা বেগমের দল আবার তানভীরের মস্তিষ্কে সিগন্যাল পাঠানো শুরু করেছে। তানভীর পরদিন রাফির সাথে দেখা করল। তার সাথে ছিল পুলিশের একজন গুপ্তচর সাধারণ পোশাকে। রাফির সাথে কথা বলার সময় তানভীর নিজের অজান্তেই ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জিজ্ঞেস করতে লাগল। রাফি বন্ধু ভেবে অনেক কিছুই বলে দিল। এই কথোপকথন রেকর্ড করে পুলিশ বুঝল যে রেশমা বেগমের দল সত্যিই একটা বড় ডাকাতির পরিকল্পনা করছে। ইন্সপেক্টর করিম আমাদের বললেন, এখন আমাদের অপেক্ষা করতে হবে। তারা যখন তানভীরের সাথে সরাসরি যোগাযোগ করবে তখনই আমরা তাদের ধরতে পারব। এক সপ্তাহ অপেক্ষার পর একদিন রাতে তানভীর ঘুম থেকে উঠে আমার কাছে এলো। বলল, মা, রেশমা খালা আমাকে কাল সন্ধ্যায় পুরানো রেল স্টেশনে যেতে বলেছে। আমি সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর করিমকে ফোন করলাম। তিনি বললেন, এই তো সুযোগ, আমরা প্রস্তুত আছি। পরদিন সন্ধ্যায় তানভীর পুরানো রেল স্টেশনের দিকে রওনা দিল। তার সাথে গোপনে ছিল পুলিশের একটি দল। রেল স্টেশনে গিয়ে তানভীর দেখল যে সেখানে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একটি মহিলার আওয়াজ ভেসে এলো, তানভীর, এদিকে এসো। তানভীর কাছে গিয়ে দেখল যে গাড়িতে বসে আছে রেশমা বেগম। কিন্তু তার চেহারা আগের মতো নেই। চুল কেটে ছোট করেছে, রং পাল্টেছে। কিন্তু চোখের সেই অদ্ভুত ঔজ্জ্বল্য এখনও আছে। রেশমা বেগম বলল, তানভীর, তুমি খুব ভালো কাজ করেছ। তোমার বন্ধুর কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটা খুবই কাজের। এখন তোমাকে আরও একটা কাজ করতে হবে। তানভীর জিজ্ঞেস করল, কি কাজ? তোমাকে আগামীকাল সেই ব্যাংকে গিয়ে দেখতে হবে যে দুপুর 1-2টার সময় কতজন গার্ড থাকে। আর সিকিউরিটি ক্যামেরাগুলো কোথায় কোথায় আছে সেটাও দেখতে হবে। ঠিক এই মুহূর্তে চারদিক থেকে পুলিশ এসে গাড়িটা ঘিরে ফেল। হাত উপরে তুলুন, চিৎকার করে বল ইন্সপেক্টর করিম। রেশমা বেগম প্রথমে চমকে গেলেও পরে হেসে বলল, তোমরা ভেবেছ আমাকে এত সহজে ধরতে পারবে? আমি তো জানতামই যে এটা একটা ফাঁদ। তার কথা শুনেই আমি বুঝলাম যে কিছু একটা গণ্ডগোল আছে। রেশমা বেগম যদি জানতই যে এটা ফাঁদ, তাহলে সে এলো কেন? হঠাৎ করে গাড়ির পেছন থেকে ধোঁয়া বের হতে লাগল। ঘন সাদা ধোঁয়া। কিছুক্ষণের মধ্যে চারদিক ধোঁয়ায় ভরে গেল। পুলিশ কিছুই দেখতে পাচ্ছিল না। ধোঁয়া কাটলে দেখা গেল যে গাড়িটা খালি। রেশমা বেগম আবার পালিয়ে গেছে। কিন্তু গাড়িতে পড়ে রয়েছে একটা চিঠি। চিঠিতে লেখা, আমি জানতাম তোমরা আমাকে ধরার চেষ্টা করবে। কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল তানভীরকে আবার আমার নিয়ন্ত্রণে আনা। আজকে সে আমার সামনে এসেছে। এখন আমি তার মস্তিষ্কে আরও শক্তিশালী সিগন্যাল পাঠাতে পারব। খুব শীঘ্রই সে আমার একটা অনুগত সেবক হয়ে উঠবে। এই চিঠি পড়ে আমার মাথায় যেন বজ্রপাত হল। মানে আজকের এই মিটিং আসলে রেশমা বেগমের আরেকটা পরিকল্পনা ছিল। ইন্সপেক্টর করিম বললেন, আমরা এই সম্ভাবনার কথা ভাবতে পারিনি। রেশমা বেগম সত্যিই খুব চালাকু। বাড়িতে ফিরে এসে আমি দেখি তানভীর আগের চেয়ে অন্যরকম আচরণ করছে। সে খুব বেশি কথা বলছে না, সারাক্ষণ চুপচাপ থাকছে। পরদিন সকালে তানভীর আমাকে বলল, মা, আমি একটু বাইরে যাব। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? শুধু একটু ঘুরতে। কিন্তু তানভীরের চোখে মুখে একটা অদ্ভুত ভাব। মনে হলো যেন সে কোনো কিছু গোপন করছে। আমি তাকে একা যেতে দিলাম না। বললাম, আমিও সাথে যাব। তানভীর প্রথমে আপত্তি করল, কিন্তু পরে রাজি হল। আমরা বের হলাম। তানভীর আমাকে নিয়ে শহরের কেন্দ্রের দিকে যেতে লাগল। আমি বুঝতে পারছিলাম যে সে একটা নির্দিষ্ট জায়গার দিকে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছলাম সেন্ট্রাল ব্যাংকের সামনে। আমার সন্দেহ সত্যি হল। রেশমা বেগম সত্যিই তানভীরকে নিয়ন্ত্রণ করছে। আমি চুপি চুপি ইন্সপেক্টর করিমকে ফোন করলাম। তাকে জানালাম যে আমরা কোথায় আছি। তানভীর ব্যাংকের চারপাশে ঘুরতে লাগল। সে দেখছিল কোথায় কোথায় সিকিউরিটি ক্যামেরা আছে, কতজন গার্ড আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই এসব কি দেখছিস? তানভীর একটু চমকাল। তারপর বলল, কিছু না মা, শুধু এমনিই দেখছি। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার মস্তিষ্কে কেউ নির্দেশ দিচ্ছে। হঠাৎ তানভীর বলল, মা, আমার মাথা ব্যথা করছে। আমরা বাড়ি চলো। বাড়ি ফিরে আসার পর ইন্সপেক্টর করিম এলেন।
তিনি তানভীরকে পরীক্ষা করে বললেন, রেশমা বেগমের দল এখন তানভীরের মস্তিষ্কে অনেক বেশি শক্তিশালী সিগন্যাল পাঠাচ্ছে। এভাবে চলতে থাকলে তানভীর সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করা যায়? আমাদের একটাই উপায়। তানভীরকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কোনো ইলেকট্রনিক সিগন্যাল পৌঁছাতে পারবে না। ইন্সপেক্টর আমাদের একটা গোপন আশ্রয়কেন্দ্রে নিয়ে গেলেন। সেটা ছিল শহর থেকে অনেক দূরে একটা পাহাড়ের উপর। সেই জায়গাটা ইলেকট্রনিক সিগন্যাল প্রুফ। সেখানে তানভীরের অবস্থার দ্রুত উন্নতি হতে লাগল। কয়েক দিনের মধ্যেই সে আগের মতো হয়ে গেল। কিন্তু আমরা জানতাম যে এটা একটা অস্থায়ী সমাধান। রেশমা বেগমকে ধরতে না পারলে তানভীর কখনোই সম্পূর্ণ নিরাপদ থাকবে না। একদিন ইন্সপেক্টর করিম একটা খবর নিয়ে এলেন। আমরা রেশমা বেগমের দলের আরেকজন সদস্যকে ধরেছি। তার কাছ থেকে জানতে পেরেছি যে তাদের মূল ঘাঁটি কোথায়। কোথায়? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম। পোর্ট এলাকার একটা পরিত্যক্ত গোডাউনে। আমরা আগামীকাল রাতে অভিযান চালাব। পরদিন রাতে পুলিশের একটি বিশেষ দল সেই গোডাউনে অভিযান চালাল। সেখানে তারা পেল একটি অত্যাধুনিক ল্যাবরেটরি, বিপুল পরিমাণ কেমিক্যাল আর মাইন্ড কন্ট্রোল যন্ত্রপাতি। কিন্তু রেশমা বেগম আবারও পালিয়ে গেছে। তবে তার দলের বাকি সবাইকে ধরা হয়েছে। পুলিশ জানতে পারল যে রেশমা বেগম দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপাতত সে আর কোনো বিপদ নেই। এরপর তানভীর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এল। তার মস্তিষ্ক থেকে সেই রিসিভারের প্রভাব সম্পূর্ণভাবে কেটে গেল। আজ 2 বছর পর তানভীর কেমিস্ট্রিতে অনার্স করছে। সে তার প্রতিজ্ঞা অনুযায়ী মাইন্ড কন্ট্রোল ড্রাগ নিয়ে গবেষণা করছে যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর না হয়। সানিয়া এখন ক্লাস 9-এ পড়ে। সে খুব সচেতন। কোনো অচেনা মানুষের দেওয়া কিছু গ্রহণ করে না। আর আমি এখনও মাঝে মাঝে ভয় পাই। বিশেষ করে যখন কোনো নতুন বিউটি পার্লার বা কসমেটিক্সের দোকান দেখি। কিন্তু আমি জানি যে সতর্ক থাকলে এবং পরিবারের সাথে সব কিছু শেয়ার করলে যে কোনো বিপদ মোকাবেলা করা যায়। এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা এখন একে অপরের সাথে সব কিছু খোলাখুলি আলোচনা করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা বুঝেছি যে আমাদের চারপাশে অনেক বিপদ থাকতে পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সেই বিপদ এড়ানো সম্ভব। আর সেই নেইল পলিশের বোতলটা? সেটা এখন পুলিশের প্রমাণ হিসেবে রাখা আছে। যখনই আমি সেই গোলাপি রংটা দেখি, তখনই মনে পড়ে যায় যে কিভাবে একটা ছোট্ট বিষয় থেকে শুরু হয়েছিল এত বড় একটা অ্যাডভেঞ্চার। কিন্তু আমার মনে হয় এই গল্প এখানেই শেষ নয়। কোথাও না কোথাও রেশমা বেগম এখনও তার অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। হয়তো অন্য কোনো দেশে, অন্য কোনো পরিবারের সাথে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তবে একটা কথা আমি নিশ্চিত, আমাদের পরিবার এখন অনেক বেশি শক্তিশালী। আমরা জানি কিভাবে একসাথে থেকে যে কোনো বিপদের মুখোমুখি হতে হয়। আর এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পরিবারের ভালোবাসা আর একটাই সবচেয়ে বড় শক্তি।